নিয়ন্ত্রণের অভাব ও দুর্বল নীতির কারণে ইসলামী ব্যাংকগুলোতে গ্রাহকের আস্থার সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। রাজধানীর মিরপুরে বিআইবিএম আয়োজিত সেমিনারে একথা বলেন তারা। বিআইবিএম জানায়, খেলাপি ঋণ আদায় ও মূলধন ঘাটতি কমানো এখন বড় চ্যালেঞ্জ। এ সময় শরিয়ার নামে অন্য কোনো ব্যাংকিং করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। দেশে প্রচলিত ব্যাংকের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে ইসলামী ব্যাংকগুলো। তবে বিগত ১.৫ দশকে বেশ কয়েকটি ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে ঋণ ও অর্থ পাচারের মাধ্যমে লুট করা হয়েছে এ খাতকে। সেমিনারে বক্তারা বলেন, দেশে ১০টি ব্যাংক পুরোপুরি ইসলামী শরিয়া ভিত্তিক কার্যক্রম চালালেও আরও কিছু ব্যাংক এ ধারায় কাজ করছে। তবে গেল আমলে ইসলামী ব্যাংকগুলোতে দুর্নীতি অনিয়মের কারণে আস্থার সংকট তৈরি হয়েছে। দখল ও লুটপাট না হলে ৭০% ব্যাংকই ইসলামী ধারায় চলে আসতো বলে মনে করেন ব্যাংকাররা। ২০১৭ সালে ধাক্কায় পরিকল্পনা শুধু এই ব্যাংকই নয়, সব ইসলামী ব্যাংকগুলি হয়ে যায় যারা দুর্বল ব্যাংক, যা সংগঠিত হয় অর্গানাইজ ক্রাইমের মাধ্যমে। এটি বেস্ট ব্যাংক হিসেবে কিভাবে দুর্বল হয়ে গেল, কিভাবে দখল বা পুনর্দখল খেলা জড়িয়ে গেল, তা ব্যাংকিংয়ের ছাত্র না হয়েও অতি সহজে মানুষ বুঝতে সক্ষম হয়। বাংলাদেশ ব্যাংক হচ্ছে এক্সটেন্ডেড উইং অফ মিনিস্ট্রি অফ ফিনান্স। তো সেখানে ওখান থেকে তার নির্দেশ আসে, তার বাইরে তারা কাজ করতে পারে না। তো আমরা আশাবাদী হচ্ছি যে সেন্ট্রাল ব্যাংক যথার্থই স্বাধীন হবে। কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে ইসলামী ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে বলে জানান কর্মকর্তারা। শরিয়ার ব্যাপারে আমরা এখানে একেবারেই 100%, এখানে 99.99 এর সুযোগ নাই, 0 আর 1, অর্থাৎ আমরা এখানে 100% কমপ্লায়েন্ট চাই। আমরা এখানে কোনো রকমের হালাল হারামের মিশ্রণ আমরা চাই না। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উন্নতির জন্য কাজ করবে। ব্যাংকগুলো কিভাবে ইসলামী ব্যাংকিং এর আরো প্রসার করতে পারে সেই বিষয়গুলো নজরে আনবে এবং অদূর ভবিষ্যতে আশা করব যে ইসলামী ব্যাংকিং অ্যাক্টও একটা হবে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সব পর্যায়ে ইসলামী অর্থনীতি সম্পর্কে পড়াশোনার পাশাপাশি ইসলামী ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বাড়ানোর পরামর্শ ব্যাংকারদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ প্রধান এএফএম শাহিনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বুধবার নির্দেশ না মেনে অফিস করেছেন শাহিনুল ইসলাম। এ নিয়ে ডেপুটি গভর্নর জাকির হোসেন জানান, বাধ্যতামূলক ছুটি বহাল রয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহিনুল ইসলামের কয়েকটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার পরপরই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একাংশ গভর্নরের কাছে স্মারকলিপি দেন। এতে শাহিনুল রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলে দাবি করা হয়। তবে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে তাকে আর দেখা যায়নি। ছড়িয়ে পড়া ভিডিওগুলোকে শাহিনুল ইসলাম ভুয়া দাবি করলেও প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংক এই ভিডিও সঠিক বলে জানতে পেরেছে। এদিকে এ বিষয়ে ডেপুটি গভর্নর ও 2 জন নির্বাহী পরিচালকের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বুধবার শাহিনুল ইসলামের অফিস করা নিয়ে উত্তেজনা তৈরি হয়। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জানান, শাহিনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে গত বছরের আগস্টে পদত্যাগে বাধ্য হন বিএফআইর তৎকালীন প্রধান মাসুদ বিশ্বাস। এরপর চলতি বছরের জানুয়ারিতে নিয়োগ পান শাহিনুল ইসলাম। গভর্নরের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি যে 3 জনের নাম সুপারিশ করেছিল, সেই তালিকায় শাহিনুলের নাম ছিল না। তারপরও এই পদে নিয়োগ পান তিনি। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাই লক্ষ্যমাত্রার চেয়ে ২,৮৬৩ কোটি টাকা কম রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আদায় হয়েছে ২৭,২৪৭ কোটি টাকা। যদিও বছরের ব্যবধানে আদায় বেড়েছে ২৪.৩২%। এনবিআরের তথ্য বলছে, জুলাই রাজস্ব আদায়ের প্রধান 3 খাত কাস্টমস থেকে এসেছে ৯,৬০১ কোটি টাকা, ভ্যাট থেকে ১১,৩52 কোটি টাকা এবং আয়কর থেকে আদায়ের পরিমাণ ৬,২৯৪ কোটি টাকা। সবচেয়ে বেশি ভ্যাট আদায়ের প্রবৃদ্ধি ৩২.৩২%। গত অর্থ বছরে জুলাই রাজস্ব আদায় হয়েছিল ২১,৯১৬ কোটি টাকা। সে সময় এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে ব্যাহত হয়েছিল রাজস্ব আদায়।
রাজধানীর প্রায় ৯৫% ভবন ঝুঁকিতে রয়েছে। এর মূল কারণ রাজুকের কর্মকর্তাদের অবৈধভাবে ভবন নির্মাণের অনুমতি। এই অভিযোগ করেছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংলাপে ব্যবসায়ীরা জানান, অস্পষ্ট ড্যাপ নীতিমালার কারণে আবাসন খাতে বিনিয়োগে আস্থা কমেছে। ঢাকাকে বাসযোগ্য করতে 2022 সালে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ গ্যাজেট আকারে প্রকাশ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এরপর থেকেই এর পক্ষে বিপক্ষে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এ বাস্তবতায় টেকসই নগরায়ণ প্রসঙ্গে নাগরিক সংলাপ আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডি CGS। আবাসন খাতের সংগঠন রিহাবের সহসভাপতি বলেন, রাজুক কর্মকর্তারা অবৈধভাবে ভবন নির্মাণের অনুমতি দিয়েছেন, ফলে ঝুঁকিতে রয়েছে রাজধানীর প্রায় 95% ভবন। রাজুকের একটি ইট পর্যন্ত অর্থ ছাড়া কোনো কাজ করে না। আসেন আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, একটি ইটও আপনি যাচ্ছেন বলছে যে ভাই আমাকে কিছু দিয়ে যান। এই যন্ত্রণা ফেস করে আমরা যারা ডেভেলপার রয়েছি আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত কাজ করবার জন্য। বক্তারা বলেন, এলাকাভেদে ভবন নির্মাণের জন্য জমি ব্যবহারের অনুপাত আলাদা হওয়ায় আগ্রহ পাচ্ছেন না জমি মালিকরা। ফ্ল্যাটের সংখ্যা কমায় সংকট তৈরি হয়েছে আবাসন খাতে, ফলে এ খাতে কমেছে বিনিয়োগও। রাজুকের এখানে হচ্ছে এখন ওদের ক্ষমতার ডেভলিউশন দরকার। রাজুকটা একেবারে উঠে যাবে না, তাহলে যেটা করা উচিত যে হচ্ছে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, আবারও বলছি নির্বাচিত প্রতিনিধি থেকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দেওয়া উচিত এবং সুশীল সমাজ থেকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দেওয়া উচিত এবং ওদের ম্যানেজমেন্ট বডির কম্পোজিশন চেঞ্জ হওয়া উচিত। এনবিআরের সাবেক চেয়ারম্যান বলেন, এসব বিষয়ে আইন থাকলেও সঠিক বাস্তবায়নের অভাবে আবাসন খাতে সমস্যা রয়ে গেছে। আমি একটা জিনিস কনস্ট্রাকশন করব, জমি কিনলাম একটা আইনের আওতায় এবং ভেবে দুদিন পরে আপনি ওই রুলটা ভেঙে দিলেন, পরিষ্কার চেঞ্জ করে দিলেন, তা আমার তো ওই অর্ধেক ইনভেস্টমেন্ট বা এর সব তো পথে পড়ে গেল আর কি। আইন যেটা করতে হবে সেটা কনসিস্টেন্সি থাকতে হবে, কন্টিনিউইটি থাকতে হবে। বক্তারা বলেন, আবাসন খাতের সংকট নিরসনে রাজুক সহ সব পক্ষের সমন্বিত উদ্যোগ নিতে হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারাবন্দী নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোর সচলে উদ্যোগ নিয়েছে সরকার। শ্রম সচিব বলেছেন, শিল্পাঞ্চলে অস্থিরতা রোধ এবং শ্রমিকদের কর্মসংস্থান ও রপ্তানি আয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য নাসার কারখানাগুলো ব্যাংক থেকে ব্যাক টু ব্যাক LC সুবিধা পাবে। বিশেষ ব্যবস্থায় কারাগার থেকেই ব্যবসার প্রয়োজনীয় নথিতে সই করতে পারবেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তৈরি পোশাক খাতের অন্যতম বড় শিল্প গ্রুপ নাসা। আবাসন ও ব্যাংকিং খাতেও তাদের ব্যবসা রয়েছে। নাসার শতভাগ রপ্তানিমুখী কারখানাগুলো 2023 সালে 4,580 কোটি টাকা এবং 2024 সালে 3,200 কোটি টাকার পণ্য রপ্তানি করেছে। কিন্তু গত অক্টোবরে জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ পাচারের অভিযোগও আছে। চেয়ারম্যান জেলে যাওয়ার পর নাসা গ্রুপের অনেক প্রতিষ্ঠান ঋণ পরিশোধে ব্যর্থ হলে খেলাপি হয়ে পড়ে। তখন থেকেই কারখানাগুলো বিভিন্ন ব্যাংক থেকে ব্যাক টু ব্যাক LC সুবিধা পাচ্ছে না, ফলে রপ্তানি বাজার থেকে সরাসরি ক্রয়াদেশও পাচ্ছে না তারা। গ্রুপটির এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সাবকন্ট্রাক্টে কাজ করে বেতন হচ্ছিল 25,000 শ্রমিকের। তবে আর্থিক সংকটে গত মাসের বেতন বাকি, বেশিরভাগ শ্রমিককে দেয়া হয়েছে ছুটি। শ্রম সচিব জানান, শিল্পাঞ্চলে অস্থিরতা ঠেকাতে নাসাকে সহায়তা করবে সরকার। গত রোববারে বাংলাদেশ ব্যাংক আমাদের সিদ্ধান্তের পরে তারা মিটিং করে আমরা সেই সাপোর্ট দিচ্ছি। এই সাপোর্টের মাধ্যমে তারা যদি LC খুলে তাদের ব্যবসাটা রান করতে পারে এবং সবগুলো কমপ্লেক্স ফ্যাক্টরি এবং তাদের অনেকগুলো ব্র্যান্ড বায়ার আছে, শ্রমিকদের আনএমপ্লয়মেন্টটা ঠেকানো, আমাদের শ্রমিক আনরেস্ট এবং আমাদের এক্সপোর্টটাকে ধরে রাখা, এটি আমাদের মূল তিনটি ফোকাস। গ্রুপের কিছু সম্পদ বিক্রি সহ প্রতিষ্ঠানগুলো সচল রাখার স্বার্থে নথিপত্রে স্বাক্ষর লাগবে গ্রুপ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের। শ্রম সচিব জানান, কারাবন্দী নাসার চেয়ারম্যানের স্বাক্ষর নেয়ার বিশেষ সুবিধা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান করা হয়েছে। এই ডকুমেন্টেশনের জন্য তার যেখানে সই স্বাক্ষর লাগবে সেই সাপোর্টটা যেন আমরা তাদের ম্যানেজমেন্ট পেতে পারে, এই জন্য যারা নজরুলের কাছ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা IGP জনকে বলেছি। এর আগে সরকার বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের পাওনা মেটাতে এগিয়ে এসেছিল,
14টি শিল্প ইউনিটের 27,000-এর বেশি শ্রমিকের পাওনা মেটাতে সরকার 525 কোটি টাকা বরাদ্দ দেয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী চকবাজার ও সাভারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করেছে বিএসটিআই। ভেজাল ফেভিকল, নারকেল তেল সহ বিভিন্ন পণ্য তৈরির কারখানা সিলগালা করা হয়েছে। এসব পণ্য বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। বুধবার রাজধানীর তেজগাঁও এলাকায় বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে জব্দ করা ভেজাল পণ্য ধ্বংস করা হয়। এ সময় সংস্থার মহাপরিচালক জানান, ডাবর, প্যারাসুট, ফেভিকল সহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নকল পণ্য গ্রামাঞ্চলে বেশি বিক্রি হয়। তিনি বলেন, নকল পণ্য বিক্রি রোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। তার মতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে আইন সংশোধন জরুরি। কারখানা যেটি রয়েছে সেটিকে জব্দ করা হয়েছে, সিলগালা করে দেওয়া হয়েছে, তাদের সমস্ত পণ্য রেস্টোর করা হয়েছে এবং তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই ফেভিকলের ক্ষেত্রেও তাই, অনুরূপভাবে তাদের বিরুদ্ধে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। তাদের সমস্ত ম্যাটেরিয়ালসগুলোকে নষ্ট করা হয়েছে এবং তাদের কারখানা জব্দ করা হয়েছে, প্লাস সিলগালা করা হয়েছে। এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো আমাদের আইনি প্রক্রিয়া, এটা হায়েস্ট আমাদের শাস্তিসীমা। আসলে অনতিবিলম্বে এই শাস্তিসীমাটা বাড়ানো উচিত। গত বছর শেষে ব্যাংকের আদায়ে অনিশ্চিত এমন ঋণ ছাড়িয়েছে প্রায় 7.5 লাখ কোটি টাকা, যা ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের 44.26%। কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 2023 সালে এ ধরনের ঋণের পরিমাণ ছিল 4,97,785 কোটি টাকা, অর্থাৎ এক বছরে বেড়েছে 2,59,550 কোটি টাকা বা 52%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সাল শেষে ব্যাংক খাতে মোট ঋণ স্থিতি 17,11,138 কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন সময় পুনঃতফসিল করা অনাদায়ী ঋণ রয়েছে 3,48,461 কোটি টাকা। নিয়মিত খেলাপি হিসেবে দেখানো হয়েছে 3,46,547 কোটি টাকা। এছাড়া অবলোপন করে অনাদায়ী ঋণ স্থিতি 62,327 কোটি টাকা। সংশ্লিষ্টরা জানান, বিগত সরকারের সময়ে বিভিন্ন কৌশলে খেলাপি ঋণ কম দেখানোর সুযোগ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এগুলো এখন প্রকাশ হওয়ায় এসব ঋণের পরিমাণ বাড়ছে। পাঁচ বছরে দেশে মাছের উৎপাদন প্রায় 7.5 লাখ টন বেড়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বুধবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মুক্ত জলাশয়ের পরিমাণ দিন দিন কমছে, ফলে মাছের প্রজাতি জিনগত বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে। দেশে একসময় 64 প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছিল। গবেষণার মাধ্যমে 41 প্রজাতি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মাছের প্রজাতি সংরক্ষণ শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক মৎস্য সম্পদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আইন সংশোধনের ফলে এখন মন্ত্রণালয় নিজেই অভয় আশ্রম ঘোষণা করতে পারবে। দেশে বর্তমানে 669টি অভয় আশ্রম রয়েছে বলেও জানান মৎস্য উপদেষ্টা। আমরা প্রজাতি সংরক্ষণটাও একটা উদ্দেশ্য, আমরা যদি সেটা করতে চাই এবং জেনেটিক জিন পুলটাকে একটা রক্ষা করা, সেটা কিন্তু আমাদের একটা অন্যতম প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। রিটেল চেইন শপ স্বপ্ন প্রথমবারের মতো চালু করলো সেলফ চেকআউট সেবা। বুধবার রাজধানীর গুলশান আউটলেটে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, গ্রাহকদের সুবিধার কথা ভেবে নতুন এ সেবা চালু করা হয়েছে। সেলফ চেকআউট কাউন্টার গ্রাহকদের জন্য বিশ্বমানের সুবিধা নিশ্চিত করবে। এই পদ্ধতিতে গ্রাহক নিজেই পণ্য স্ক্যান, ব্যাগিং ও ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এতে দীর্ঘ লাইনে অপেক্ষার ঝামেলা ছাড়াই কেনাকাটা করা যাবে। পেমেন্ট করা যাবে মাস্টারকার্ড ও ভিসা কার্ডে। প্রাথমিকভাবে 20টি আউটলেটে এ সুবিধা মিলবে, পরে অন্যান্য আউটলেটে এ সেবা ছড়িয়ে দেওয়া হবে বলে জানান স্বপ্নের কর্মকর্তারা। আসবেন একজন কনজিউমার, উনি নিজে স্ক্যান করবেন প্রোডাক্ট, উনি নিজে পে করবেন ডিজিটালি, ক্যাশলেস ভাবে এবং চলে যাবেন। এখানে একসাথে ডিজিটাল ক্যাশকে প্রমোট করা হচ্ছে, ডিজিটালাইজেশনকে প্রমোট করা হচ্ছে। মার্জিন ঋণ নিয়ে শেয়ার কিনতে চাইলে অন্তত 5 লাখ টাকা বিনিয়োগ করতে হবে। মার্জিন ঋণ বিধিমালা 2025-এর খসড়ায় এমন বিধান রাখার প্রস্তাব করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আগামী 2 সপ্তাহে প্রাপ্ত মতামতের ভিত্তিতে বিধানটি চূড়ান্ত করা হবে। খসড়ায় আরও বলা হয়েছে, এই ঋণ নিয়ে শেয়ার কিনতে চাইলে অন্তত 1 বছর বিনিয়োগের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নিয়মিত আয় না থাকলে এমন ঋণ নেওয়া যাবে না। নিজস্ব বিনিয়োগ
10 লাখ টাকার বেশি হলে ওই সমপরিমাণ অর্থ ঋণ নেওয়া যাবে। তবে কোনো অবস্থাতেই ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের নিজস্ব মূলধনের 15% বা 10 কোটি টাকার বেশি হতে পারবে না। বিএসইসির কর্মকর্তারা জানান 2010 সালে ধসের পর মন্দ অভিজ্ঞতার কারণে মার্জিন ঋণ বিধিমালা নতুন করে সাজানো হচ্ছে। রাজশাহী হাইটেক পার্কে জায়গা বরাদ্দ নেয়ার পরও কার্যক্রম শুরু করতে পারেনি 6 প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের বরাদ্দ বাতিল করেছে কর্তৃপক্ষ। এছাড়া নানা অনিয়মে কর্মমুখর হতে পারছে না পার্কটি। তবে স্টার্লিং, অগ্নি সিস্টেম সহ কয়েকটি বড় প্রতিষ্ঠান জায়গা বরাদ্দ নেয়ায় নতুন আশা তৈরি হয়েছে। এসব প্রতিষ্ঠান কাজ শুরু করলে আগামী বছরের শুরুতেই হাইটেক পার্কের চিত্র বদলে যাওয়ার আশা কর্তৃপক্ষের। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে রাজশাহী হাইটেক পার্কের যাত্রা শুরু 2020 সালে। 31 একর জায়গায় গড়ে ওঠা দুটি ভবনে কাজ শুরু করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে নানা কারণে পূরণ হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্য। উদ্যোক্তারা বলছেন, স্থানীয় শিক্ষার্থীরা এই খাতের জন্য বেশ সম্ভাবনাময়। তবে দক্ষ লোকবল তৈরি করতে না পেরে হোঁচট খাচ্ছে তথ্য প্রযুক্তি খাতের অনেক উদ্যোগ। দক্ষ লোকবল তৈরি করার জন্য যে প্রতিষ্ঠানগুলো রাজশাহীতে কাজ করে তারা ঠিক ওইভাবে দক্ষ করে তুলতে পারে না। কারণ কি, তাদের অভিজ্ঞতার একটা ঘাটতি আছে। আমাদের এক্সপেকটেশনটা থাকে যে কেউ যেন বেসিকটুকু শিখে আসে, সে যেন ট্রেনেবল হয়। তাকে আমি হায়ার করার পর 3 মাস বা 6 মাস ইনভেস্ট করে আমি আমার প্রোডাকশন লেভেলে নিয়ে আসার জন্য যা করা লাগে সেটা আমরা করে নিব। এরই মধ্যে প্রকল্পের ঝিমিয়ে পড়া অবস্থার পরিবর্তন করতে 6টি ব্যর্থ প্রতিষ্ঠানের বরাদ্দ বাতিল করেছে কর্তৃপক্ষ। তাদের কাঙ্ক্ষিত সময়ের মধ্যে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু না করার কারণে আমরা তাদের 5 থেকে 6টি প্রতিষ্ঠানের আমরা বরাদ্দ বাতিল করেছি। এই বাতিল করার পর আবার আমরা নতুনভাবে বরাদ্দ দিয়েই আবার কর্মচাঞ্চল্যময় পরিবেশ তৈরি করছি। বিশেষজ্ঞরা বলছেন, হাইটেক পার্কে ভালো মানের প্রতিষ্ঠান যুক্ত হলে কাজের পরিবেশ উন্নত হবে। ভালো প্রতিষ্ঠানকে নিয়ে আসার ব্যাপারে ভূমিকা রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা যে লক্ষ্য নিয়ে এটা করেছিলাম সেটা অর্জিত হবে আমাদের। 343 কোটি টাকায় নির্মিত এই হাইটেক পার্কে 14,000 মানুষের কর্মসংস্থানের লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিপুল সংখ্যক মানুষের কাজের সুযোগ হবে এমন প্রতিশ্রুতি দিয়েই পদ্মা নদীর পাড়ে এই হাইটেক পার্ক গড়ে উঠেছে। তবে এখন পর্যন্ত এটি সেভাবে কর্মমুখর হয়নি। কবে নাগাদ এটি জমজমাট হয়ে উঠবে, মানুষের বিপুল সংখ্যক মানুষ এখানে কাজ পাবে, তারও সঠিক কোনো উত্তর নেই কারো কাছেই। আহসান হাবিব অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 122 টাকা 60 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হচ্ছে 170 টাকা 24 পয়সায়। দর কমেছে ইউরোরও, বিনিময় হচ্ছে 146 টাকা 96 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। দর অপরিবর্তিত। সৌদি রিয়েলেরও বিনিময় হচ্ছে 32 টাকা 83 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 33 টাকা 55 পয়সায়। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হচ্ছে 403 টাকা 10 পয়সা। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 29 টাকা 16 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।